টি-20 বিশ্ব আসরে দলে শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ মিললে উপযুক্ত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি বিসিবির। তাসকিন সানিকে দ্রুত ক্রিকেটে ফেরাতে সচেষ্ট ক্রিকেট বোর্ড। টিম কম্বিনেশনের কারণে একাদশে ছিলেন না নাসির, বললেন বিসিবি নির্বাচক। শৃঙ্খলা ভঙ্গের দায় অযৌক্তিক মন্তব্য নাসিরের ছোটবেলার কোচের। জয় দিয়ে টি-20 বিশ্ব আসর শেষ করল দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কাকে হারালো 8 উইকেটে। নারীদের বিভাগে প্রোটিয়াদের 10 রানে হারিয়েছে লঙ্কানরা। আট ফুটবলারকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ফেরত দিতে বাফুফেকে নির্দেশ উচ্চ আদালতের। প্লেয়ার্স কমিটির সিদ্ধান্ত, চট্টগ্রাম আবাহনীতেই থাকছেন তারা। এবং মঙ্গলবার বিশ্বকাপের বাছাই পর্বের আলাদা ম্যাচে মাঠে নামবে উরুগুয়ে, কলম্বিয়া ও চিলি। প্রীতি ম্যাচে স্পেনকে রুখে দিল রোমানিয়া। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানোর সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। দর্শক, টি-20 বিশ্ব আসর এবং এই আসরে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার তারেক আজিজ খান। তারেক ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। তারেক ভাই, আপনি তো নিশ্চয়ই জানেন যে বিশ্বকাপ চলছে এখন পর্যন্ত, তবে বাংলাদেশ দল তাদের আসর শেষ করে গতকালকে ফিরে এসেছে, আমরা সেটা সবাই জানি। তো সামগ্রিকভাবে আজকে একটা ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার, যদিও আসলে আনুষ্ঠানিকভাবে এর কোনো মূল্য নেই। তো সব বিষয় নিয়ে আমরা কথা বলবো, তার আগে কিছু প্রতিবেদন দেখে আসি। আগামী 5 মাসের মধ্যে আর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট অথবা সিরিজ নেই টিম বাংলাদেশের। তাই এ সময়ের মধ্যে জাতীয় দলের জন্য কোনো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের জোর চেষ্টা চালাবে বিসিবি। এছাড়া ওয়ার্ল্ড টি-20তে দলে কোনো বিশৃঙ্খলার প্রমাণ পেলে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। এদিকে বিসিবি সহ সভাপতি মাহবুব আনাম জানিয়েছেন তাসকিন সানিকে দ্রুত ক্রিকেটে ফেরাতে সচেষ্ট ক্রিকেট বোর্ড। বাংলাদেশের ওয়ার্ল্ড টি-20 মিশন শেষ, সামনে লম্বা ছুটি। এফটিপি অনুযায়ী আগস্টে ভারতের বিপক্ষে একটি টেস্টের আগে আর কোনো আন্তর্জাতিক আসর নেই মাশরাফিদের। টাইগারদের লম্বা এই বিরতিতে কি পরিকল্পনা করছে বিসিবি? আগামী আপনি জানেন যে আমাদের যে ট্যুরগুলা রয়েছে ভারতে টেস্ট ম্যাচ এবং ইংল্যান্ড সিরিজ, তার মধ্যে যে গ্যাপটা আছে তাতে স্বল্প পরিমাণ হলেও সপ্তাহ দুয়েকের হলেও আন্তর্জাতিক ক্রিকেট করার চেষ্টা ক্রিকেট অপারেশন হয়তো করবেন। ন্যাশনাল টিমে যারা খেলেছে ওরা প্রচুর ক্রিকেট খেলেছে গত 1-1.5 বছর, তার মনে ওদের রেস্টেরও দরকার আছে। এখন ঢাকা প্রিমিয়ার লিগও শুরু হবে, তারপরে আমরা চেষ্টা করব যে আপনার দুই একটা যদি ট্যুর ফিক্স করতে পারি সেটা ভালো হবে। বাট আমরা ভেরি মাচ ওয়ারিড অ্যাবাউট এই টিম। ওয়ার্ল্ড টি-20তে দারুণ শুরু করেও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের সাথে বাজেভাবে হেরেছে মাশরাফি বাহিনী। বিভিন্ন মহল থেকেই প্রশ্ন উঠেছে, তবে কি বিশৃঙ্খলার কারণে এমন হার? ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, এমন প্রমাণ পাওয়া গেলে কাউকেই ছাড় দেবে না বিসিবি। আপনি জানেন এই বোর্ড আসার পর কিন্তু ডিসিপ্লিন নিয়ে আপনার খুবই সিরিয়াস, এবং আমার মনে হয় না যে আপনার ডিসিপ্লিনের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস করবে, কারণ যেহেতু এটা প্রমাণ আপনারা পেয়েছেন। বোলিং অ্যাকশনের দায়ে আইসিসির নিষেধাজ্ঞায় পড়া সানি ও তাসকিনকে ফেরাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিসিবি। এরই মধ্যে বোলিং অ্যাকশন শুধরাতে কোচ হিটস্ট্রিকের সাথে কাজে লেগে পড়েছেন তাসকিন। দুটো বলারেরই যে কারণগুলো কারো ক্ষেত্রে স্বল্প, কারো ক্ষেত্রে বৃহৎ, আমরা সেই প্রসেসটা তাদেরকে কারেকশন বা কারেক্টিভ মেজার যেটা দরকার সেটা অবশ্যই করা হবে, এবং যখনই আমরা স্যাটিসফাইড থাকবো যে দে শুড টেক এ টেস্ট, সেই টেস্টগুলো করানো হবে। হেড কোচ হাথুরু সিংহে আর বোলিং কোচ হিটস্ট্রিকের সাথে বিসিবির চুক্তি প্রায় শেষের পথে। তাই তাদের চুক্তি আর বাড়ানো হবে কিনা অথবা কোচরা টাইগারদের সঙ্গে আর থাকতে চান কিনা তার সিদ্ধান্ত আসবে বোর্ড সভা থেকে। তবে বোর্ড সভা না হলেও এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন বিসিবি সভাপতি। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। ওয়ার্ল্ড টি-20তে একটি ম্যাচেও দলে না থেকেও আলোচনার কেন্দ্রে নাসির হোসেন। শুরু থেকে স্কোয়াডে থাকা সত্ত্বেও কেন একটি ম্যাচও খেলার সুযোগ পেলেন না নাসির হোসেন? আর কেনই বা দেশ থেকে উড়িয়ে নেওয়ার পরদিনই শুভাগত হোমকে মাঠে নামালো টিম ম্যানেজমেন্ট? নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, টিম কম্বিনেশনের কারণেই নাকি একাদশে ছিলেন না নাসির। আর নাসির হোসেনের ছোটবেলার পথ নির্দেশক শাকিল রায়হানের মতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে নাসিরকে উপেক্ষা করাটা অযৌক্তিক। নাসির হোসেন 2011 সালে অভিষেকের পর থেকেই যেন বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন এই অলরাউন্ডার। কখনো স্লগ ওভারের গুরুত্বপূর্ণ কিছু রান, কখনো বা মাঠে দুর্দান্ত ফিল্ডিংয়ে নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে আসছেন নাসির।
আবার যখনই উইকেটের জন্য হাসপাস, অধিনায়ক নাসির হোসেনের হাতে বল তুলে দিলে দু একটি উইকেট নিয়ে ম্যাচের পেন্ডুলাম ঘুরিয়ে আনতে পারেন টাইগারদের পক্ষে। তবুও এশিয়া কাপ থেকে শুরু করে পুরোটা ওয়ার্ল্ড টি-20 নাসির যেন অনেকটা অবহেলিত ছিলেন ম্যানেজমেন্টের কাছে। ঘটনার কারণ অনুসন্ধানে নির্বাচকরা বল ঠেলে দিলেন টিম ম্যানেজমেন্টের কোর্টে। অজুহাত সেই পুরনো টিম কম্বিনেশন। নাসিরের ব্যাপারটা কিন্তু আপনি এখান থেকে বলতে পারবেন। নাসির কিন্তু এখন গত 6 মাস ধরে ইন আউট করছে টিমের মধ্যে, ও কিন্তু রেগুলার নেই। তো সেই হিসাবে আপনি ও কিন্তু টেস্ট ম্যাচেও খেলতে পারবে, ওর প্লেসটা হারিয়েছে, 50 ওভার্স ম্যাচেও হারিয়েছে। তো এখানে টি-20 ফরম্যাটের খেলানো যেহেতু কিন্তু কোশ্চেনটা আমরা এখান থেকে করতে পারি না। উল্টো দিকে তাসকিনের বদলি হিসেবে শুভগত হোমকে উড়িয়ে নিয়ে পরদিনই ক্লান্ত দেহে অজিদের বিপক্ষে মাঠে নামিয়ে দেয়া হয়। তার উত্তরও মিলল সাবেক এই অধিনায়কের কণ্ঠে। ওরা ওয়ার্ল্ড কাপে গিয়েছে, ওখানে কি অবস্থায় আছে, মানসিকভাবে কেমন আছে এবং ওখানে কেমন প্র্যাকটিস করছে, টিমের জন্য কতটুকু ইনভলভমেন্ট, ওর কতটুকু নিজেকে মোটিভেট করতে পারছে। তো সেই হিসাবে ওই চিন্তা করে কিন্তু ম্যানেজমেন্ট ডিসিশনটা নেয়। যেটা আপনাকে আগে বললাম যে আমরা সিলেকশন কমিটি কেউ যায়নি। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারবো না নাসিরকে কেন খেলানো হচ্ছে না। কিছুদিন হতেই সামাজিক মাধ্যম তোলপাড়। বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা কি বলেছেন, শৃঙ্খলা ভঙ্গের দায়ী নাকি রাখা হয়নি নাসির হোসেনকে। তবে বিষয়টি মেনে নিতে পারছেন না নাসিরের সাবেক গুরু। সেই ছোটবেলা থেকে যাকে দেখে আসছেন তার সম্পর্কে ইতিবাচক কথাই বললেন ছেলেবেলার পথনির্দেশক। নাসির কখনোই খামখেয়ালি করতো না। নাসির যদি খামখেয়ালি করতো নাসির আজকে এই জায়গায় থাকতো না। হয়তো সিলেক্টর বা কোচ বা ক্যাপ্টেনই হয়তো মনে করেছেন যে তাকে তার জায়গাতে হয়তো অন্য কেউ হয়তো আসলে হয়তো মানে ভালোভাবে হতে পারে। তবে আসলে রায়হান মাসুদ, সময় সংবাদ। সিরিয়াসলি থাকে নাসির। এবার ওয়ার্ল্ড টি-20 খবর। হার দিয়ে এবারের ওয়ার্ল্ড টি-20 শেষ করল বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। নিয়ম রক্ষার ম্যাচে শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দিল্লিতে আগে ব্যাট করে 3 বল বাকি থাকতেই 120 রানে গুটিয়ে যায় লঙ্কানরা। লক্ষ্য তাড়া করতে নেমে 14 বল হাতে রেখেই মাত্র 2 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। ফিরোজ শাহ কোটলায় টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে 45 রান তোলেন দুই শ্রীলঙ্কার ওপেনার চান্দিমাল ও দিলশান। পাঙ্গিসর বলে বোল্ড হয়ে 21 রান করে চান্দিমাল ফিরে যাওয়ার পর তার পথ ধরেন থিরিমান্নেও। তবে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন দিলশান, কিন্তু প্রোটিয়া বোলারদের বোলিং তোপে অন্য প্রান্তের ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে ব্যস্ত থাকায় তেমন প্রতিরোধ গড়তে পারেনি অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ব্যক্তিগত 36 রান করে দিলশান ফিরলে আবারও বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। শেষ পর্যন্ত সানাকার 20 ও শ্রীবর্ধনের 15 রানে মাত্র 120 রানের মোটামুটি সংগ্রহ পায় শ্রীলঙ্কা। প্রোটিয়াদের হয়ে অ্যাবট, বেহারদিন ও ফাঙ্গিসও নিয়েছেন 2টি করে উইকেট। ছোট সংগ্রহ তাড়া করতে নেমে তেমন একটা বেগ পেতে হয়নি দক্ষিণ আফ্রিকার। হাশিম আমলার ক্যারিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরি ও ডিককের 31 রানে মাত্র 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। আমলা অপরাজিত ছিলেন 56 রানে। নারী টি-20 বিশ্ব আসরের খবর। দুদলের নিয়ম রক্ষার ম্যাচে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নিল শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। গ্রুপ এর শেষ ম্যাচে প্রোটিয়াদের 10 রানে হারিয়েছে লঙ্কান নারীরা। টস জিতে এদিন শুরুতে ব্যাট করে 7 উইকেটে 114 রান করে শ্রীলঙ্কা। জবাবে 3 উইকেট বাকি থাকতে 104 রানেই থামে প্রোটিয়া নারীদের ইনিংস। বেঙ্গালুরুর চিন্মস্বামী স্টেডিয়ামে শুরুতে ব্যাটিংয়ে নেমে দলীয় 23 রানে মেন্ডিসের উইকেট হারায় শ্রীলঙ্কা, কিন্তু একপাশ আগলে রেখে ব্যাট করতে থাকেন আরেক ওপেনার আতাপাত্তু জয়াঙ্গানি। অন্য পাশে মিডল ও লো অর্ডারের আসা যাওয়ার মিছিল চললেও একাই লঙ্কানদের হয়ে রানের চাকা সচল রাখেন এই অধিনায়ক। দলীয় স্কোরে নিজের ক্যারিয়ার সেরা প্রথম 50 পাশাপাশি 52 রান তুলে দলীয় 93 রানে আউট হন জয়াঙ্গনি। এরপর প্রসাদানির 15 ও কৌশলিয়ার অপরাজিত 12 রানে ভর করে 114 রানের স্কোর গড়ে শ্রীলঙ্কা। জবাবে নিয়ে কার্ক ও চেট্টির 50 রানের জুটিতে ভালো সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। এরপর ক্যাপের 14, লির 12 ও ট্রাইওনের 11 ও শন লুসের অপরাজিত 10 রানের পরও 104 রানের বেশি যেতে পারেনি প্রোটিয়া নারীরা। ফলে সেমিফাইনালের স্বপ্ন শেষ হলেও শেষটা জয় দিয়ে করে লঙ্কান নারীরা। দর্শক, আপনাদেরকে আগেই যেমনটা জানিয়েছিলাম, আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার তারেক আজিজ খান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তারেক ভাই, প্রথমেই অবশ্যই একটু আজকের ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে বাংলাদেশ সম্পর্কে একটু আলোচনা করতে চাই। আমরা এর আগেও আপনি যখন আমাদের এই স্টুডিওতে এসেছিলেন তখনও আমরা আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে নাসিরকে কেন আসলে দলে নেওয়া হয় না। আজকেও আমরা সেই বিষয়টি দেখতে পারলাম। তো এখানে একটা অনেকের এটা হয়তোবা যে কোনো ভাবেই হোক না কেন কথাটা গুঞ্জনটা উঠেছে যে হয়তোবা দলের ভেতর কোনো বিশৃঙ্খলার কারণে এই ধরনের ঘটনাটা ঘটেছে বা এই ধরনের ঘটনা ঘটতে পারে। পরবর্তীতে কেন হয়নি বা কেন নাসিরকে দলে নেওয়া হয়নি নির্বাচক একটা ব্যাখ্যা দিয়েছেন এবং তার ছোটবেলার কোচ আরেকটা কথা বলেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে আসলে বিষয়টা কি রকম? যদি দেখেন আমরা বাংলাদেশ টিমের যে টিম কম্বিনেশন, যেটা হয়তো আপনি মাশরাফির কথাও শুনেছেন যে মাশরাফি বলেছে যে অ্যাকচুয়ালি টিম কম্বিনেশনের কারণে নাসিরকে খেলানো হয়নি।
বাট এই জায়গাটাতে যদি আমরা দেখি তাহলে আবার যে নাসিরকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কিন্তু আবার যেটা মিডিয়াতে আসছে, বাট এই খবরটা আসলে টিম ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে যে আপনার কি কারণে নাসিরে খেলানো হয়নি। বাট আপনার যদি টিমের চাহিদা যদি আমরা বলি, যে টিমের যে কম্বিনেশনের কথাটা বলা হচ্ছে, সেই জায়গাটা আমার মনে হয় অবশ্যই আপনার নাসির এই টিমে বেস্ট 11-এ আসার যোগ্য। নাহলে আপনি যখন আমি বাংলাদেশের বেস্ট 15টা প্লেয়ার ওয়ার্ল্ড কাপের জন্য সিলেক্ট করেছি, তাহলে অবশ্যই তাহলে নাসিরের অন্তর্ভুক্তিটা প্রশ্নবদ্ধ ছিল যদি আমরা এই দৃষ্টিকোণ থেকে দেখি। আপনি শৃঙ্খলা ভঙ্গ কিংবা অন্য কোনো কারণে খেলেননি, দ্যাট ইজ ডিফারেন্ট পার্ট। বাট বাংলাদেশ টিমে আমি মনে করি নাসিরকে কিন্তু অ্যাজ এ ফিনিশার হিসাবে আমরা তার আবির্ভাব দেখেছিলাম। আপনি যদি দেখেন যে প্রিভিয়াস তার রেকর্ড যদি দেখি, সে কিন্তু লোয়ার অর্ডারে নেমে আপনার করতো আপনার রান চেজের ক্ষেত্রে কিংবা স্লগ ওভারগুলোতে যথার্থ ব্যবহার, চমৎকার বোলিং এবং তার দিয়ে। বাট একটা জায়গায় সত্য যে নাসির যদি অ্যাজ এ বোলার হিসেবে নিজেকে এই যে ফরম্যাটে আমরা খেলছি শর্ট ফরম্যাটে, এখানে অ্যাজ এ বোলার দিয়ে কিন্তু টিমে চান্স পাওয়া ভেরি ডিফিকাল্ট। বিকজ নাসিরকে অবশ্যই তার ব্যাটিংয়ে তার সফলতাটা আমরা যে জিনিসটা তার কাছ থেকে চাই সেই জিনিসটা কিছুটা ল্যাকিং ছিল। সে কিছুটা ইন অ্যান্ড আউটের ভিতরে সিলেক্টররা আপনি দেখবেন যে নাসিরের জায়গাটাতে ঘরোয়া ইসেতেও কিন্তু দেখেন টুর্নামেন্টে কিন্তু নাসিরের জায়গাটাতে অন্য প্লেয়ারকে দিয়ে ট্রাই করেছে। দ্যাটস মিনস নাসিরের বিকল্প তারা ভাবা আগে থেকেই শুরু করেছে আমি মনে করি। বাট এটা একটা প্লেয়ারের জন্য ভেরি ডিসঅ্যাপয়েন্টেড আমি মনে করি। আজ নাসিরের দিক থেকে যদি দেখেন তাহলে এটা খুবই তার জন্য দুঃখজনক। আচ্ছা, নাসিরের বিকল্প যদি ভাবাও হয়ে থাকে, আপনি যখন একটা দল বা একটা স্কোয়াড ঘোষণা করবেন, তখন সেই স্কোয়াডে যখন 15 জন ক্রিকেটার থাকবে, অবশ্যই সেই 15 জন ক্রিকেটারের পর যাদেরকে কল করবেন তারা নিশ্চয়ই 16 এবং 17 নম্বর ক্রিকেটার, মানে সেই 15 জনের পরেই তাদের স্থানটা। তো সেই 15 জনের পরে যখন সাকলাইন সজীব কিংবা আমাদের শুভাগত হোম চৌধুরীকে যখন দলের জন্য ডাকা হলো, আসলে ওই 15 জনের মধ্যে নাসির থাকা সত্ত্বেও তারা কিভাবে সরাসরি বেস্ট 11-এ ঢুকে যান, যেখানে 15 নম্বর সিরিয়ালে থাকা নাসির ঢুকতে পারে না? আমি আসলে এই জায়গাটাতে আমি বলতেছি যে আমরা আসলে শুভাগতকে আমরা ছোট করে দেখতে চাচ্ছি না, বাট শুভাগতের অন্তর্ভুক্তিটা যদি আমরা দেখি তাহলে হঠাৎ করে উড়িয়ে নিয়ে আপনার সরাসরি একটা বিগ ম্যাচে খেলা দেওয়া হলো। বাট এই ক্ষেত্রে যে জিনিসটা যেটা কোচ আসলে আমি বলি সিলেক্টররা কিছুটা অসহায় এই জায়গাটাতে। আপনারা যদি যেহেতু টিমটা চালাচ্ছে আপনার টিম ম্যানেজমেন্টের আপনার একটা পার্ট আছে যারা টিমের বেস্ট সিলেকশনটা করে আপনার 12-এর 11-এর, তো ওই জায়গাটাতে আমার মনে হয় নাসিরকে কিছুটা হলেও আমি মনে করি যে ম্যানেজমেন্ট থেকে হয়তো কিছুটা উপেক্ষা করা হয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে। কারণ যে ম্যাচটাতে আমরা শুভাগতকে খেলিয়েছি তার জন্য কিন্তু আপনি যদি দেখেন তার শিডিউলটা যদি দেখেন, সে বিশাল একটা জার্নি করে গিয়েছে, পরের দিন যে একটা বিগ ম্যাচ নেমেছে। আমার মনে হয় নাসির তো টিমের সাথে ছিলই, টিমের যে দুর্বলতা এরকম যদি দেখি তাহলে তো আমাদের টপ ফর্মের ব্যাটসম্যানরাও কিন্তু আপনার মানে আমি বলবো যে ফর্মহীনতায় ভুগছিল আমাদের টপ অর্ডারে। আপনার মুশফিক তো মানে অনেকখানি আপনার চলে গেছে ফর্মহীনতায়। তো সব মিলে আমি মনে করি যেটা নাসিরের জন্য ব্যাড লাক এবং ওর জন্য শিক্ষণীয় আছে। এই সময়টাতে কিভাবে ফিরে আসতে হবে, কি করলে ফিরে আসতে পারে, আমার মনে হয় তার কোচের সাথে কিছুটা একান্ত সময় কাটানো উচিত। আরেকটা বিষয়, না হয় বুঝলাম যে আসলে শুভাগত হোম যেভাবে করে দলে ঢুকেছেন, আমরা শুভাগতকে অবশ্য ছোট করে কেউই দেখছি না, তার পারফরমেন্সও অবশ্যই আমাদের দলের জন্য প্রয়োজন। আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে মিথুন তো এই বিশ্বকাপের প্রথম থেকেই দলে খেলছেন। আহামরি কি এমন কোন পারফরমেন্স ছিল যার বিকল্প হিসাবে আসলে নাসিরকে দলে নেওয়া যেত না? যদি নাসিরকে ব্যর্থতার কারণে বাদ দেওয়া হয় বা পারফরমেন্সের কারণে বাদ দেওয়া হয়, তাহলে মিথুনের এমন কি আহামরি পারফরমেন্স ছিল যেখানে তিনি আসলে দলে জায়গাটা ধরে রাখতে পারেন? যদি দেখেন তাহলে দেখবেন যে আপনি মিথুনকে নিয়ে কিন্তু ট্রাই করা হয়েছে। মানে আমি মনে করি টি-20 ক্রিকেটটাতে আমরা আমি মনে করি এখনো বাংলাদেশ টিমের উইনিং কম্বিনেশনটা এখনো ঠিকভাবে দাঁড় করাতে পারিনি আমরা যদি দেখেন। মিথুনকে দিয়ে আসলে একটা জায়গা ফ্লাফ করার চেষ্টা করা হয়েছে যে যদি হয় হলো, নাইলে না, এরকম একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে। বাট মিথুন তার জায়গাটাতে আমার মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপে সে নিজেকে মেলে ধরতে পারেনি। বাট ঘরোয়া ক্রিকেটে কিন্তু মিথুন আপনার অনেকদিন ধরে চমৎকার পারফরমেন্স করে আসছে। স্পেশালি আমি মনে করি যে ওর আরো একটু আপনার আমাদের টি-20 স্পেশালি এদের নিয়ে যদি বেশি করে ঘরোয়া লিগ হয়, যেমন বিপিএল এর যে কোনো বিপিএল, আমি দেখবেন যে বিপিএলটাই বলি, বিপিএল এর আসরের পরে যে কোনো টুর্নামেন্ট আমরা কিন্তু ভালো খেলেছি। দ্যাটস মিনস টি-20 খেলাগুলো যখন হয়েছে তখন আসলে আমাদের প্লেয়াররা এমনিতেই কম খেলে টি-20 ম্যাচগুলো। আমরা যদি আস্তে আস্তে এই ম্যাচগুলো বেশি খেলি তাহলে যে দুর্বলতার জায়গাগুলো আমাদের এখনো গ্যাপ রয়েছে সেই জায়গাগুলো আমাদের আসলে টি-20তে আমাদের ব্যাটসম্যানের কিছুটা শর্টেজ রয়েছে, আর সেটাই আসলে ওভারকাম করাটা এখন আমাদের জন্য অত্যাবশ্যকীয় বা খুবই জরুরি। তারেক ভাই, আমরা আবারও আপনার কাছে আলোচনায় ফিরবো। আলোচনায় অনেক আসলে বিষয়বস্তু রয়েছে। দেখতে দেখতে শেষ হয়ে গেছে টি-20 বিশ্ব আসরের সুপার 10 পর্ব। গ্রুপ 1 থেকে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এবং গ্রুপ 2 থেকে নিউজিল্যান্ড ও ভারত জায়গা করে নিয়েছে স্বপ্নের সেমিফাইনালে। কেমন ছিল তাদের এই সেমিতে উঠে আসার গল্পটা? পরিসংখ্যানের পাতাতে কি বলা হচ্ছে
সবকিছুর বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। টান টান উত্তেজনায় ঠাসা বিশ্ব আসর, যার সমাপ্তি ঘটতে যাচ্ছে আর 3টি ম্যাচ পরই। 4টি দল জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। টি-20 ফরম্যাটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মাত্র 2 ধাপ পিছিয়ে আছে তারা। গ্রুপ 1-এ ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। ইংলিশ ব্যাটসম্যানদের দলগত পারফরমেন্সকে মাটি করে দিয়ে গেইলের দানবীয় ব্যাটিংয়ে জয়ের হাসি হাসে ক্যারিবীয়রা। ফিল সিমন্সের শিষ্যরা জয় পায় 6 উইকেটে। পরের ম্যাচে গেইল না খেললেও ফ্লেচারের ব্যাটে ভর করে লঙ্কানদের 7 উইকেটে হারিয়ে একচ্ছত্র আধিপত্য দেখায় তারা। আর তার পরের ম্যাচটি লো স্কোরিং হলেও চৌকার্স খ্যাত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র 3 উইকেটে জিতে সেমির টিকিট নিশ্চিত করে তারা। অবশ্য শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে মাত্র 6 রানে হেরে আসরের একমাত্র অঘটনের শিকার এই ক্যারিবীয়রা। ইংল্যান্ডের সেমিতে আসার গল্পটা অবশ্য একটু নাটকীয়। প্রথম ম্যাচে ক্যারিবীয়দের কাছে হারের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 230 রানের পাহাড় টপকে জয় পায় তারা, যে রেকর্ড থেকে আত্মবিশ্বাস নিয়ে আফগানিস্তানের বিপক্ষে 15 রানে জিতে সেমির পথে পা বাড়ায় মর্গানের দল। আর শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর 10 রানের জয়ে সেমির টিকিট কাটে তারা। ডেথ গ্রুপ হিসেবে পরিচিতি পাওয়া গ্রুপ 2-তে লড়াইটা হয়েছে আরো হাড্ডাহাড্ডি। নাগপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে স্পষ্ট ফেভারিট ছিল ভারত। কিউইদের মাত্র 126 রানে অল আউট করে দিয়ে তারা প্রমাণও করেছিল সেটি, কিন্তু বিধিবাম স্যান্টনার ও ইশ সোধির স্পিন ঘূর্ণিতে কুপকাত হয়ে মাত্র 79 রানেই গুটিয়ে যায় ধোনি বাহিনী। আর তাতেই 47 রানে হার জোটে ভারতীয়দের কপালে। পরের ম্যাচে অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে লড়াইয়ে ফেরে তারা, যেখান থেকে হাসতে শুরু করে কোহলির ব্যাট। এরপর সেই ব্যাটে আর মরিচা ধরেনি। অনেকটাই ভাগ্যের কল্যাণে বাংলাদেশকে মাত্র 1 রানে হারায় তারা। আর শেষ ম্যাচে সেই কোহলির খুনে মেজাজি ব্যাটিং এর কল্যাণে অজিদেরকে 6 উইকেটে হারিয়ে সেমিতে ওঠে ধোনির ভারত। নিউজিল্যান্ডকে আসরের শুরুতে একেবারে পাত্তা না দেয়া হলেও আসরে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল তারা। প্রথম ম্যাচে স্বাগতিক ভারতকে হারিয়ে দিয়ে তাদের জয়ের যাত্রা শুরু। এরপর অস্ট্রেলিয়াকে 8 রানে হারানো, পাকিস্তানকে 22 রানের হার উপহার দেয়া, আর শেষ ম্যাচে বাংলাদেশকে মাত্র 70 রানে অল আউট করে ব্ল্যাক ক্যাপসরা জয় পায় 75 রানের বিশাল ব্যবধানে। আর এতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই আসরের সেমিফাইনালে ওঠে বিচক্ষণ অধিনায়ক কেন উইলিয়ামসনের দল। 30 মার্চ প্রথম সেমিফাইনালে মুম্বাইয়ে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ইংল্যান্ড, আর দ্বিতীয় সেমিতে 31 মার্চ স্বাগতিক ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। দর্শক, আমরা আগেই যেমনটা জানিয়েছিলাম আমাদের সাথে উপস্থিত আছেন তারেক আজিজ খান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার। আমরা চলে যাচ্ছি তার কাছে। তারেক ভাই, আমরা এবার একটু পুরো আসরটা নিয়ে একটু কথা বলতে চাই। সুপার 10 পর্ব আজ শেষ হয়ে গেছে। আজকে একটা ম্যাচ ছিল শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার, যদিও এই ম্যাচটি আসলে শুধুমাত্র আনুষ্ঠানিকতা, এর কোনো মূল্য আসলে পয়েন্ট টেবিলে কিংবা সেমিফাইনালে পড়বে না। যদি এই প্রসঙ্গে আসি, তো সেমিফাইনালে যে 4টি দল, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ভারত, 4টি দলের যে পরিসংখ্যান বা 4টি দলের যে পারফরমেন্স, কাকে বেশি এগিয়ে রাখবেন ফাইনালের দৌড়ে? না, পারফরমেন্স যদি দেখি তাহলে তো এই টুর্নামেন্টে আমি মনে করি যে নিউজিল্যান্ড একটা বড় চমক দিয়েছে। নেভার এক্সপেক্টেড লাইক নিউজিল্যান্ড এশিয়াতে এসে আপনার এই ধরনের পারফরমেন্স আপনার টি-20-তে। আমি মনে করি যে টিম ওয়াইজ নিউজিল্যান্ড খুব চমৎকার খেলছে। আপনি ওয়েস্ট ইন্ডিজে দেখেন ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা এদের এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট, গেইল, ফ্লেচার। এবং আমি মনে করি যে সাউথ আফ্রিকা আবারও কিন্তু প্রমাণ করলো যে ডু অর ডাই ম্যাচে তারা আসলে আপনার ম্যাচটা জেতার মতো সক্ষমতা এখনো অর্জন করেনি। বাট আমি মনে করি ইন্ডিয়া ফাইট ব্যাক ভেরি ওয়েল। আমাদের বাংলাদেশের সাথে যে ম্যাচটা তারা জিতেছে, আমার মনে হয় ভাগ্যের একটা বড় ছোঁয়া তারা পেয়েছে। এবং তার ম্যাচের প্রভাব কিন্তু আপনি দেখেছেন যে পরবর্তী ম্যাচটা তারা অস্ট্রেলিয়ার এগেনস্টে আমি মনে করি দুর্দান্ত খেলেছে টিম ইন্ডিয়া। তো ওভারঅল সব মিলে টুর্নামেন্টের বেস্ট 4 কিন্তু এই মুহূর্তে আপনার অবস্থান করছে আপনার সে জায়গাতে। বাট আপনি যদি দেখেন এই জায়গাতে আমি মনে করি যে নিউজিল্যান্ড অ্যান্ড ইংল্যান্ডের যে ম্যাচটাতে আমি মনে করি যে যদি যে ফরম্যাট মানে যে ফরম্যাটে আপনার নিউজিল্যান্ড এখন তার পারফর্মটা ক্যারি করছে, এটা যদি লাস্ট একটা ম্যাচ লাইক সেমিফাইনাল ম্যাচটা যদি আপনার ক্লিক করে দেয়, তাহলে আমি মনে করি নিউজিল্যান্ড ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট টু আপনার মনে হয় টি-20 ওয়ার্ল্ড কাপের। আর আমি এখানে ইন্ডিয়াকে মনে করি যে আই থিংক ওয়েস্ট ইন্ডিজ। তার মানে আপনি ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়ার মাঝখানে অবশ্যই ভারত মানে ইন্ডিয়াকে আপনি প্রেফার করছেন? বাট আমার মনে হয় যে ওখানে আপনার অন্যদিকে নিউজিল্যান্ড ইংল্যান্ডের মাঝখানে নিউজিল্যান্ডকে প্রেফার করছেন। নিউজিল্যান্ড ইংল্যান্ডের মাঝখানে আরেকটা বিষয় অবশ্যই বলতে হচ্ছে যে নিউজিল্যান্ড দলের যে ব্যাটিং লাইনআপটা আপনি যদি দেখে থাকেন, ব্যাটিং লাইনআপের শক্তি হয়তো বা ততটা গভীর নয়। টি-20 ক্রিকেট কিন্তু অনেকটা ব্যাটিং নির্ভরই খেলা। তাদের দলের মূল শক্তি কিন্তু স্পিনার, যারা স্যান্টনার এবং সোধির কথা যদি বলা হয়, তারাই কিন্তু টুর্নামেন্টে পারফর্ম করছেন। টুর্নামেন্টে কিন্তু ইংলিশ দলে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। এখানে পেসাররা পুরো ব্যাটসম্যান এবং আমি মনে করি যে রুট এবং বাটলার ইংল্যান্ডের মন প্রাণ সাথে, এবং আমি আশা করছি যে মর্গান আপনার তার নামের প্রতি শুভেচ্ছাটা করতে পারবে। বাট আপনি যদি দেখেন নিউজিল্যান্ড টিমটা কিন্তু আমি মনে করি ফিল্ডিং সাইড দে আর ভেরি গুড।
আপনার বোলিংয়ে তাদের বৈচিত্র্য এসেছে। আপনি যদি দেখেন যে তারা বোলাররা স্পিনে তো দুর্দান্ত বল করছে, আপনার তাদের দুইটা স্পিনার, প্লাস আমি মনে করি তাদের বোলাররা স্পেশালি লেফট হ্যান্ড বোলার আমি মনে করি খুব ভালো বোলিং করতেছে আপনার এই টুর্নামেন্টে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যখন যদি ভারত আর ওয়েস্ট ইন্ডিজের কথা বলি, ভারত ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্টই হয়তো তারা সেরা, বিরাট কোহলির কথা তো আলাদা করে বলার কিছুই নেই। ওয়েস্ট ইন্ডিজ দলে কিন্তু ক্রিস গেইল, ফ্লেচার, আন্দ্রে রাসেল, ব্রায়ন স্যামি এদের মতন অলরাউন্ডার রয়েছেন। এই বিষয়টাতে কি বলবেন? মার্লন স্যামুয়েলস রয়েছেন। সবচেয়ে বেশি এনজয়েবল যদি কোনো টিম থাকে সেটা ওয়েস্ট ইন্ডিজ। আপনি দেখেন খুব আমোদের টিম, খেলাটাকে খুব হেলে দুলে খেলছে। তারা আবার অবশ্য আফগানিস্তানের কাছেও হেরেছে, এই বিষয়টিও যদি এটা যদি দেখেন প্রভাব ফেলবে, এটা আপসেট। আমার মনে হয় না এটা তাদের ভিতর কোনো প্রভাব ফেলবে, কারণ তারা যখন খেলে তখন মন উজাড় করে খেলে। এটা একটা ভালো দিক, কিন্তু এটা আবার নেগেটিভ সাইডও আছে। আপনি যদি ইন্ডিয়ান টিমকে দেখেন তাহলে আমি মনে করি যে ধোনির ক্যাপ্টেন্সি তাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আপনি যদি যে ম্যাচটাতে আমরা হেরেছি, সারা জীবন আপনার কিছুটা এই হারের ক্ষত আমরা বয়ে বেড়াবো, কিন্তু আপনি যদি দেখেন ওই সময়টাতে মাথা ঠান্ডা করে প্রত্যেকটা বলের এগেনস্টে সে যেভাবে সাজেশন এবং ফিল্ডারগুলো যে জায়গাটাতে রেখেছে, আমি মনে এক কথায় তার ক্যাপ্টেন্সির কাছেই কিন্তু অন্য টিম হেরে যাচ্ছে। তো আমি মনে করি বিরাট কোহলির দুর্দান্ত ফর্ম, আর স্পেশালি অশ্বিন ইন গুড ফর্ম। আপনি যদি দেখেন তার ব্যাটিংয়ে, আমার মনে হয় উইকেট একটা বিশাল বড় চরিত্র এই ইসেতে আপনার ইন্ডিয়াতে খেলার এগেনস্টে, যেটা ওয়েস্ট ইন্ডিজকে আপনার করতে হবে, ফেস করতে হবে। আদারওয়াইজ আপনার ক্রিস গেল যদি টিকে যায় তাহলে দ্যাট ইজ ডিফারেন্ট বল গেম আমি মনে করি। তারপরেও আমি মনে করি যে বোলিং বৈচিত্র্যে কিছুটা এগিয়ে আপনার ইন্ডিয়া। আসলে আপনার কথাতে আসলে অনেকগুলো পয়েন্ট উঠে এসেছে। টি-20 ক্রিকেট, ছোট ফরম্যাটের ক্রিকেট, ছোট ভার্সনের ক্রিকেট, কিন্তু এর মাঝখানে যে আসলে কত কিছু ফ্যাক্টর হতে পারে বোঝাই গেল। তো যাই হোক তারেক ভাই, এত রাতে এত কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। খেলার সময় আরো যা দেখবেন, এসএ গেমসে শাটলারদের পারফরমেন্সে হতাশ নয় ফেডারেশন, প্রতিপক্ষের সাথে শক্তির বিশাল পার্থক্যের কারণে অর্জিত হয়নি কাঙ্ক্ষিত লক্ষ্য। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। সোমবার থেকে পেসারদের নিয়ে দীর্ঘমেয়াদে হাই পারফরমেন্স ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ভবিষ্যতে জাতীয় দলের পাইপলাইনে ভালো মানের পেসার সরবরাহ করতেই বিসিবির পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কদিন আগেই সারা দেশব্যাপী পেসার হান্ট থেকে 15,000 প্রতিযোগীর মধ্যে মাত্র 10 জনকে বাছাই করা হয়। তারা সহ বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের 5 জন পেসারও হাই পারফরমেন্স ক্যাম্পে আছেন। এছাড়া ন্যাশনাল টিম সিলেকশন কমিটির সুপারিশ করা 3 জন পেসার সহ মোট 18 জনকে নিয়ে প্রাথমিকভাবে এই ক্যাম্প শুরু করা হয়েছে। এই 18 জনের সবার পরামর্শক হিসেবে কাজ করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিতশ্রী। ফাস্ট বোলার হান্ট যে প্রোগ্রামটা আমরা করেছি, সারা দেশ থেকে 15,000 ফাস্ট বোলার থেকে আমরা 10 জনকে বাছাই করেছি। ওই 10 জন পাশাপাশি আমাদের যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে যে ফাস্ট বোলাররা ছিলেন ওখান থেকে আমরা 5 জনকে নিয়েছি। আমাদের ন্যাশনাল যে সিলেকশন প্যানেল আছে ওখান থেকে ওনারা আরো 3 জন ফাস্ট বোলারকে সাজেস্ট করেছেন। টোটাল আমরা 18 জনকে নিয়ে এইচপি ফাস্ট বোলিং ক্যাম্প সেটা ফার্স্ট স্টেপটা শুরু করেছি। এটা 2 সপ্তাহ চলবে প্রাথমিকভাবে। 2 সপ্তাহ ক্যাম্পের পরবর্তীতে আমরা যে ইমপ্রুভমেন্টটা দেখব এর প্রেক্ষিতে হয়তো এই ফাস্ট বোলারদের পরবর্তী ধাপে যে ট্রেনিং সেটা নিয়ে আমরা প্ল্যান করব। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। 8 ফুটবলারকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ফেরত দিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। একই সাথে ফুটবলারদের অন্য ক্লাবে খেলার ব্যাপারেও নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের করা এক রিটের বিপরীতে এই রায় দেয় উচ্চ আদালত। এছাড়াও ফুটবলারদের ফেরত দিতে বাফুফের ব্যর্থতা কেন অবৈধ হবে না তা জানতে চেয়েও ফেডারেশনের বিপক্ষে রুল জারি করেছে উচ্চ আদালত। নিজ দলের ফুটবলারদের ফেরত না পেলে আদালতে যাওয়ার হুমকি আগে দিয়ে রেখেছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের। তবে অপেক্ষাটা ছিল বাফুফের প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের জন্য। সেটি নিয়ে ফেডারেশন গড়িমসি করলে একরকম বাধ্য হয়ে আদালতের আশ্রয় নেয় বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। প্লেয়ার ফিরে পেতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের করা রিটের বিপরীতে 8 ফুটবলারদের অন্য ক্লাবে খেলতে নিষেধাজ্ঞা দিয়েছে উচ্চ আদালত। একই সাথে এই কার্যক্রমে বাফুফের ব্যর্থতা ও ভূমিকাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছে হাইকোর্ট। বাফুফের যে ব্যর্থতা আমাদের ক্লাবের প্লেয়ারদেরকে ফুটবলারদেরকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে, সেই ব্যর্থতা কেন অবৈধ হবে না, এবং আমরা বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ার কারণে যে নিষ্ক্রিয়তা বাফুফে দেখিয়েছে সেটাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে আদালত রুল ইস্যু করেছে যে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ছাড়া
অন্য কোনো ক্লাবে এই 8 জন প্লেয়ার যেন কোনোভাবেই খেলতে না পারে সেজন্য বাফুফের প্রতি একটা ইনজাংশন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদিকে উচ্চ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে ধানমন্ডির জায়ান্টরা। এছাড়াও শেখ জামালকে যারা ধ্বংস করতে চেয়েছিল এই রায়ের মাধ্যমে তার উচিত জবাব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ক্লাব সভাপতি। শেখ জামালকে তারা ধ্বংস করে দেওয়ার জন্য যে কনস্পিরেসি করেছে, দেশের সর্বোচ্চ আদালত আজকে তার কঠিন জবাব দিয়ে দিয়েছে। যেই প্লেয়ারদেরকে ফুটবল ফেডারেশনের সকল কর্মকর্তারা কনস্পিরেটররা অন্য টিমে ভাগ বাটোয়ারা করে দিতে ছিল, তাদের মুখে জুতা মেরে সর্বোচ্চ আদালত আজকে ভার্ডিক্ট দিয়েছে যে এই প্লেয়ারদেরকে ইমিডিয়েটলি শেখ জামাল ছাড়া অন্য কোথাও তারা খেলতে পারবে না। তবে রায়ের অনুলিপি হাতে না পাওয়ায় বিষয়টি নিয়ে কোনো কথা বলতে রাজি হয়নি বাফুফে। আর যদি রায়ের জবাব ফেডারেশন আইনি প্রক্রিয়ায় দেয় তাহলে পিছিয়ে যেতে পারে আসন্ন স্বাধীনতা কাপ ফুটবল। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আইনি নিষ্পত্তি না হয় ফুটবলার ফেরত পাচ্ছে না শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে ঘরোয়া লিগে দলবদলে সৃষ্ট জটিলতা নিরসনে বাফুফে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তে ভিন্নতা দেখা দিলে আইনি শুরু হওয়ার কথা বলা হয়। বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টকে ঘিরে শুরু হয় জটিলতা। এএফসি কাপের জন্য ফুটবলারদের ছাড়তে নারাজ শেখ জামাল ধানমন্ডি ক্লাব, কিন্তু বাফুফের সিদ্ধান্তে জাতীয় দলের হয়ে মাঠে নামে শেখ জামালের 8 ফুটবলার। টুর্নামেন্ট শেষেই শেখ জামাল ছেড়ে বিভিন্ন ক্লাবে যোগ দেয় 8 ফুটবলার। এর প্রেক্ষিতে ফুটবলারদের ফিরে পেতে আদালতে রিট দায়ের করে ধানমন্ডির জায়ান্টরা। শেখ জামালের পক্ষে রায় দেন আদালত, তবে আইনি সুরাহার মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে বাফুফে। এবার আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের খবর। ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল রোমানিয়া। গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লা রোজাদের। প্রথমার্ধে স্পেনের বেশ কয়েকটি আক্রমণ রুখে দেয় রোমানিয়ার গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতে সহজ সুযোগ মিস করেন স্পেনের জেরার্ড পিকে। তবে বেশ কয়েকটি কাউন্টার অ্যাটাকে উল্টো গোল খেতে বসেছিল দেল বক্সের শিষ্যরা, কিন্তু স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের দৃঢ়তায় দুবার গোল বঞ্চিত হয় রোমানিয়া। আক্রমণ পাল্টা আক্রমণে শেষ পর্যন্ত গোল করতে পারেনি দুদলই, ফলে টানা 17 ম্যাচে অপরাজিত থাকলো রোমানিয়া। আর ইতালির সঙ্গে 1-1 গোলে ড্র করার পরের ম্যাচে আবারও জয় বঞ্চিত থেকেই মাঠ ছাড়তে হলো স্পেনকে। এবার বিশ্বকাপ বাছাই পর্বের খবর। তৈরি হচ্ছে লাতিন আমেরিকার শক্তিশালী দলগুলো। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 10টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া। একই দিনে পেরুর প্রতিপক্ষ আরেক জায়ান্ট উরুগুয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 12:30টায়। আরেক ম্যাচে রাত 1টায় মুখোমুখি হবে চিলি ও ভেনিজুয়েলা। নাটকীয়ভাবে বলিভিয়াকে 3-2 গোলে হারানোর আত্মবিশ্বাসটাই কলম্বিয়ার জয়ের ট্রেন ছোটাতে যোগাচ্ছে রসদ, যাতে সওয়ার হয়ে জয়রথটা এগিয়ে নিতে চান দলের স্ট্রাইকার হামেস রদ্রিগেজ। তাই ফর্মে না থাকা বা ফিটনেসের ঘাটতি, সমালোচকদের এসব আপত্তির জবাব ইকুয়েডরের বিপক্ষে মাঠের খেলাতেই দেয়ার প্রত্যয় তার কণ্ঠে। সবশেষ 5 ম্যাচে মাত্র 2টি জয় পেলেও শিষ্যদের উপর আস্থা রাখছেন কোচ হোসে পেকারম্যান। শেষ 5 ম্যাচে 4টিতেই জেতা ইকুয়েডরের সঙ্গে মুখোমুখি দেখায় মাত্র একবারই যে হারের লজ্জা পেয়েছে কলম্বিয়া। এদিকে পেরুকে এক প্রকার হুমকি দিয়ে রেখেছেন উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ। 2-0 গোলে পিছিয়ে থেকে ব্রাজিলের সঙ্গে ড্র করা উরুগুয়ে এবার পেরুর বিপক্ষে চায় বড় জয়। যে দলটির বিপক্ষে 6 ম্যাচে 6 গোলের রেকর্ড আছে দলের বার্সা তারকা সুয়ারেজের। আর বাছাই পর্বের 5 ম্যাচে 3টিতেই জিতে পয়েন্ট টেবিলে 2-এ থাকায় উরুগুইয়ান ড্রেসিং রুমেও নেই দুশ্চিন্তার ছিটে ফোটাও। তবে উরুগুয়ে পেরু ম্যাচটি বাড়তি আলো ছড়াবে তা বলাই যায়, কেননা এই ম্যাচে গ্যালারিতে দেখা যেতে পারে ফিফার নতুন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে। অন্যদিকে গেল বছর কোপা আমেরিকা জেতায় দক্ষিণ আমেরিকান ফুটবলে এখন রাজত্বটা চিলির। তবে বিশ্বকাপ বাছাইয়ের শেষ 2 ম্যাচেই হতাশ হতে হয়েছে তাদের। স্বস্তির বিষয়, নিষেধাজ্ঞার কারণে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে না পারা আর্তুরো ভিদাল ফিরতে পারেন এ ম্যাচে, কিন্তু আগের ম্যাচে হলুদ কার্ড দেখায় খেলতে পারবেন না গোলরক্ষক ক্লদিও ব্রাভো। সবকিছু ছাপিয়ে গ্রুপের তলানির দল ভেনিজুয়েলার জন্য সবচেয়ে বড় চিন্তার নাম চিলির স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজ। লাতিন জায়ান্টদের ধুন্ধুমার আক্রমণ ঠেকাতে রক্ষণে তাই ইস্পাত দেয়াল তৈরির মন্ত্র জপছে ভেনিজুয়েলা। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবারের এসএ গেমসে দেশের শাটলারদের অর্জনের খাতায় আছে দলগত ইভেন্টে 2টি ব্রোঞ্জ। এই অর্জনে সন্তুষ্ট এবারের আসরে অংশগ্রহণ করা খেলোয়াড় ও ফেডারেশনের কর্মকর্তারা। তারা জানিয়েছেন রৌপ্য পদকের লক্ষ্য থাকলেও সেটি পূরণ হয়নি, কিন্তু দলের সার্বিক পারফরমেন্স একেবারে হতাশজনক নয়। আর শক্তিমত্তার বিচারে নিজেদের থেকে প্রতিপক্ষ এগিয়ে থাকায় সিঙ্গলস ইভেন্টে ভালো ফল করা যায়নি বলে মনে করে ফেডারেশন। ঘরের মাটিতে 2010 সালে পাওয়া ব্রোঞ্জ পদকের গণ্ডি থেকে এবারও বের হতে পারেনি দেশের শাটলাররা। যদিও এবারের এসএ গেমসে যাত্রার আগে রৌপ্য জয়ের লক্ষ্যের কথা জানিয়েছিল খেলোয়াড় থেকে শুরু করে ফেডারেশনের কর্মকর্তারা।
তবে ফলাফল আশানুরূপ না হলেও হতাশ নন খেলোয়াড়রা। আসরে আরো ভালো করার সুযোগ থাকলেও সেটি কাজে লাগাতে না পারার আক্ষেপও ছিল তাদের কণ্ঠে। সিলভার পেলে হয়তো ভালো হতো, বাট আমরা এর আগে টিম ইভেন্টসে একটা টিম ইভেন্টস মেন্স ইভেন্টসে পেয়েছিলাম, এবার মেন্স ইভেন্টস দুইটাতেই ব্রোঞ্জ পেয়েছি। তো সেদিক থেকে আমি মনে করবো যে অবশ্যই আমাদের রেজাল্ট ভালো হয়েছে। আর একটা রেজাল্ট আমাদের ছিল দরকার ছিল, আমরা যেটা মিক্সড হোক ডাবলস হোক, বাট এটাতে মোটামুটি, বাট অতটা হ্যাপি না যে আমাদের আরো ভালো কিছু করার স্কোপ ছিল যেটা আমরা করতে পারি না। দলের খেলোয়াড়দের পারফরমেন্সে হতাশ নন ফেডারেশনও। তারা বলছেন প্রতিপক্ষ শক্তিশালী হলেও তাদের বিপক্ষে কোর্টে ভালোই লড়াই করেছে শাটলাররা। গেমসে আমাদের যে পারফরমেন্সটা ছিল আমরা ভালোই খেলেছিলাম, আমাদের খেলার মান আগের চেয়ে ভালোই ছিল। আমাদের সেমিফাইনালের এই গেমটা ছিল হলো ইন্ডিয়ার সাথে, যেটা আমরা অন্য একটা সাইড থাকলে হয়তো আমরা একটা স্কোপ থাকতো। ইন্ডিভিজুয়াল ইভেন্টসে আমাদের কোনো কিছু করার কোনো সুযোগ থাকে না, কারণ প্রত্যেকটা দেশ থেকে 2 জন করে পার্টিসিপেট থাকে। তো দেখা গেছে যে ইন্ডিয়ান 2 জনই ফাইনালে চলে আসছে। তার পাশাপাশি শ্রীলঙ্কা দে আর ডুইং ভেরি গুড ইন্ডিভিজুয়ালি, বাট টোটাল শ্রীলঙ্কা টিম মানে করতে গেলে টিম ইভেন্টসের কিছু ক্যালকুলেশন আছে, সেই অনুযায়ী দেখা যায় যে আমরা আবার ওদের সাথে ভালো করি। মাহফুজুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে গাজী গ্রুপ 34তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। বিকেলে রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি জনাব আব্দুল মালেক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সভাপতি রুবাবাদ দৌলা। এবারের আসরে 6টি বিভাগ, 7টি জেলা, 3টি শিক্ষা বোর্ড, 4টি বিশ্ববিদ্যালয় ও 3টি সংস্থা সহ 76টি ক্রীড়া সংস্থা থেকে নারী পুরুষ মিলিয়ে মোট 485 জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। এবার হ্যান্ডবল স্বাধীনতা কাপ হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহীদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের প্রাক্তন সভাপতি জনাব আব্দুর রহমান। এছাড়াও ফেডারেশনের সভাপতি AKM নুরুল ফজল বুলবুল ও সাধারণ সম্পাদক আসরুজ্জামান কোহিনুর উপস্থিত ছিলেন। ফাইনালে পুরুষ বিভাগের খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ 36-25 গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে। আর মহিলা বিভাগের খেলায় BJMC 33-24 গোলে বাংলাদেশ আনসারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশের মেহেদী হাসান ও মহিলা বিভাগে BJMCর ডালিয়া আক্তার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টি-20 বিশ্ব আসরে দলের শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ মিললে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিসিবির। তাসকিন সানিকে দ্রুত ক্রিকেটে ফেরাতে সচেষ্ট ক্রিকেট বোর্ড। টিম কম্বিনেশনের কারণে একাদশে ছিলেন না নাসির, বললেন বিসিবি নির্বাচক। শৃঙ্খলা ভঙ্গের দায়ে অযৌক্তিক মন্তব্য নাসিরের ছোটবেলার কোচের। জয় দিয়ে টি-20 বিশ্ব আসর শেষ করল দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কাকে হারালো 8 উইকেটে। নারীদের বিভাগে প্রোটিয়াদের 10 রানে হারিয়েছে লঙ্কানরা। আট ফুটবলারকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ফেরত দিতে বাফুফেকে নির্দেশ উচ্চ আদালতের। প্লেয়ার্স কমিটির সিদ্ধান্ত চট্টগ্রাম আবাহনীতেই থাকছেন তারা। এবং মঙ্গলবার বিশ্বকাপ বাছাই পর্বের আলাদা ম্যাচে মাঠে নামবে উরুগুয়ে, কলম্বিয়া ও চিলি। প্রীতি ম্যাচে স্পেনকে রুখে দিল রোমানিয়া। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।